যে সত্যিটা উচ্চারণ করতে দেশের তাবড় বিরোধী নেতাদের বুক কাঁপে, সেই সত্যিটা কি এবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে ঠিক এভাবেই বলবে দেশের যুব সমাজ? রেশনের থলিতে ছবি থাকলে, ভ্যাকসিনের সার্টিফিকেটে ছবি থাকলে, পেট্রোল পাম্পে ছবি থাকলে দেশের কোটি কোটি ছাত্রের স্বপ্নভঙ্গের ডেথ সার্টিফিকেট ছবি থাকবে না কেন? আর কতদিন কতদিন আমাদের জাত পাত ধর্ম আর হিন্দু মুসলমানের নোংরা আফিম খাইয়ে বোকা বানিয়ে রাখা হবে? ভোটের ম্যাজিকে যখন দেশের সমস্ত জ্বলন্ত ইস্যু এক পলকে হাওয়া হয়ে যায়, একের পর এক ট্রেন দুর্ঘটনার পরেও যখন রেলমন্ত্রীর কুর্সি নড়ে না, প্রশ্ন ফাঁসের পরেও যখন শিক্ষামন্ত্রী ধোয়া তুলসী পাতা সেজে বসে থাকেন, রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরির ঘটনা জানার পরেও যখন এফআইআর হয় না, তখন এই পচাগলা সিস্টেমকে উপড়ে ফেলার ওষুধটা কি? কর্পোরেট ক্যাশ আর ক্ষমতার এই যে নোংরা আতাত, একে রুখবে কে? দিল্লির মসনদ কাঁপাতেই দেশের 40 কোটি ছাত্র আর জেনজি কি তবে এবার শেষ লড়াইয়ের জন্য তৈরি, নাকি এবারও তারা টুকরো টুকরো হয়ে যাবে শাসকের পাতা জাতের রাজনীতিতে? ইতিহাস কি তবে সত্যি নিজেকে ফিরিয়ে আনছে? উত্তরপ্রদেশ আর বিহারের মাটি থেকে কি শুরু হতে চলেছে এক নতুন বিপ্লব? নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। যে সত্যিটা উচ্চারণ করতে এই দেশের বিরোধী নেতাদের বুক কাঁপে, ভয় পান, সেই আসল কথাটা ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দেবকের মুখ থেকেই বেরিয়ে এসেছে। দেশের জেনজি এখনো প্রতীকী লড়াই লড়ছেন, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইছেন, কিন্তু আসল সত্যিটা কি? অভিজিৎ দেবকে এই মোক্ষম কথাটা বলেছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন, বলেছেন শেষ পর্যন্ত আসল মুক্ত আপনি, সব ক্ষমতা সব সিদ্ধান্ত তো আপনার ভেতরেই আটকে আছে। এই দেশের সরকার চলছে একজনের মুখের ওপর ভর করে, তাহলে দায়টা কার? দায় তো আপনার কাঁধেই বর্তাবে। এখানেই আসল খেলা। রাজনৈতিক দলগুলো এই সোজা কথাটা মুখে আনে না কেন জানেন? ভয়। ইডি আর সিবিআই এর ভয়, আগামী দিনের কঠিন পরিস্থিতির ভয়। আরেকটা বড় ভয় আছে, অতীতে যখন তারা ক্ষমতায় ছিল তখন যে ঝোলাগুলো তারা ভরেছিল সেগুলো বাঁচানোর ভয়। এই যে আপোষের চিরাচরিত রাজনীতি, এটা শুধু দেশের রাজনৈতিক ব্যবস্থা নষ্ট করছে না, এটা শেষ করে দিচ্ছে আমাদের সমাজকে, শেষ করে দিচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। এবার আসুন তিনটে বড় প্রশ্নের মুখোমুখি হওয়া যাক। এক, কংগ্রেস এখন একটা নতুন পরীক্ষা নিরীক্ষা করছে, সবাইকে একসাথে বেঁধে দিল্লি আসার ডাক দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আগামী 9 জুলাই কি সেই যুব সমাজ সত্যি একজোট হয়ে দিল্লিতে জড়ো হতে পারবে, যেখান থেকে প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে ফেলার প্রথম বার্তাটা দেওয়া সম্ভব হবে? দ্বিতীয় প্রশ্ন, এই যে আমাদের জেনজি, তারা কি এখন পুরোপুরি রাজনৈতিক সচেতন? তাদের মনের ভেতরের ক্ষোভ যেভাবে বা যে রূপেই প্রকাশ পাক না কেন, তাকে শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিতে পারবে? তৃতীয় প্রশ্ন, এই দেশের ক্ষমতা আর বিরোধীদের রাজনীতি কি অনেক সময় এক বিন্দুতে মিলে যায় না? ধর্মের নামে, জাতপাতের নামে, কালো টাকা বাঁচানোর নামে, কিংবা নিজেদের সুযোগ সুবিধা ধরে রাখার নামে? এর সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের পার্লামেন্ট। সাংসদদের আয়, জীবনযাপন, সুযোগ সুবিধা, এগুলোর সাথে দেশের সাধারণ মানুষের দূরতম কোনো সম্পর্ক নেই। তাদের জগৎ সম্পূর্ণ আলাদা, যেন স্বর্গীয় জগৎ। এই চরম বাস্তবতার মাঝে দাঁড়িয়ে দেশের জেনজিকে রাজনৈতিক পরিবর্তনের প্রথম পরীক্ষাটা উত্তরপ্রদেশ থেকে শুরু করতে পারবে? যদি তারা পারে, তবে 2029-এর লোকসভা ভোটের হিসেব ভুলে যান। তার আগেই দেশের ভেতরে খুব দ্রুত বড় বড় পরিবর্তন ঘটে যাবে। আর যদি তারা না পারে, তাহলে সব ভুলে যান, কিচ্ছু হবে না, পর্বতের মুশিক প্রসব হবে না। সোজা কথা, দেশের ছাত্র, যুব সমাজ আর জেনজিকে নিয়ে অরাজনৈতিকভাবে অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক রূপান্তরের নেতৃত্ব তাদের রাজনৈতিকভাবেই দিতে হবে। আমাদের দেশের যুব সমাজ রাজনীতির মুখোমুখি দাঁড়াবে কি দাঁড়াবে না, সেই অগ্নি পরীক্ষার সময় কিন্তু এবার চলে এসেছে। এর পেছনে দুটো বড় কারণ আছে। প্রথম কারণটা নির্মম। এই দেশে একটা কথা পরিষ্কার হয়ে গেছে, বিরোধী দল যত রাজনীতি করুক না কেন, শুধু চিরাচরিত গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক উপায়ে তারা এই ক্ষমতার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। ক্ষমতার পরিবর্তন তো আকাশ কুসুম কল্পনা। রাহুল গান্ধী গোটা দেশ চষে বেড়ালেন, মানুষের সাথে মিশলেন, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নেতারা নিজেদের মতন ভোট ব্যাংক তৈরি করলেন, কিন্তু কাজের কাজ কি হলো? ভোটের মাঠে নামলেই একটা ম্যাজিক ঘটে যাচ্ছে, ইভিএম মেশিন। ভোটারের তালিকা গণনা কেন্দ্রে মারপিট করে শেষ মুহূর্তে চমক,
মোট কথা, সব জায়গায় এমন এক গোলক ধাঁধা তৈরি হয়েছে যে আপনি রাজনীতির যে সুতোই ধরুন না কেন, শেষমেশ কপালে জুটবে প্রকাণ্ড হার। এই ব্যবস্থায় আপনি গণতান্ত্রিক উপায়ে যে কোনো বিষয় নিয়ে আওয়াজ তুলুন না কেন, আপনি যদি বিরোধী শিবিরের হন তবে আপনার যেটা অসম্ভব, শাসক দল যাই করুক, তাদের যদি ভোটের হারার ভয়ই না থাকে তবে তারা নিজেদের সবসময় সঠিক ভাববে। ঠিক এই কারণেই দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবসময় সঠিক। এই কারণেই একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটার পরেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সবসময় ধোয়া তুলসী পাতা। দেশের বুনিয়াদী পরিকাঠামোকে গুটি কয়েক কর্পোরেট পুঁজিপতির হাতে তুলে দেওয়ার যে নীতি প্রধানমন্ত্রী নিয়েছেন সেটাও নাকি একদম সঠিক। সঠিক কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশ, আর আমাদের দেশে গণতন্ত্র মানেই হলো ভোট। ভোটে জিতে গেলেই আপনি সঠিক। সমস্ত জ্বলন্ত ইস্যু এক পলকে হাওয়া। তবে কি অরাজনৈতিকভাবে এমন কিছু ইস্যু তুলতে হবে যা দেখে দেশের রাজনীতি নিজেই থমকে দাঁড়াতে বাধ্য হয় এই জেনজি আর ছাত্র যুবকদের মুখোমুখি হতে। এই দেশে ছাত্র আর যুবকদের সংখ্যা কিন্তু 2-4 কোটি নয়, সংখ্যাটা প্রায় 40 কোটি। এই বিশাল যুব সমাজের প্রশ্নের উত্তর যদি শাসকের গদিতে থাকা রাজনৈতিক ক্ষমতা দিতে না পারে তবে দুটো জিনিস ঘটতে পারে। হয় রাজনীতিতে একটা বিধ্বংসী তুফান আসবে, না হয় দেশে একটা নতুন সামাজিক লড়াইয়ের জন্ম হবে। সেই কারণেই এবার একটা নতুন চাল চালছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জেনজিকে দিল্লিতে এনে ক্ষমতার একেবারেই নাকের ডগায় দাঁড় করিয়ে প্রশ্ন করা। প্রথমবারের মতন সরকারকে এভাবে কোণঠাসা করতে কংগ্রেস দেশ জুড়ে আন্দোলনের একটা ছক কষেছে, যা আজ থেকে শুরু হয়ে আগামী 9 জুলাই দিল্লির এক বিশাল জনসভায় রূপ নিতে পারে। সেখানে হয়তো কলেজের ছাত্র সংসদ, এনএসইউআই আর যুব কংগ্রেসের কর্মীরাই ভিড় জমাবে। বাইরে থেকে বলা হবে এটা অরাজনৈতিক আন্দোলন। এই দেশে জেনজির সংখ্যা সবচেয়ে বেশি কোথায় জানেন? উত্তরপ্রদেশে। যদি সত্যি কোনো রাজনৈতিক বদল আনতে হয় তবে এই যুব সমাজকে ঘুম থেকে জাগতে হবে। তাদের নিজেদের অধিকার, নিজেদের চাকরি আর শিক্ষার দাবি তখনই পূরণ হবে যখন দেশের রাজনৈতিক ক্ষমতা তাদের ভয় পেতে শুরু করবে। লড়াইটা কিন্তু মোটেও সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে তিনটে জিনিস পুরো সিস্টেমকে গিলে খেয়েছে: কর্পোরেট, পলিটিক্যাল, ইকোনমি আর পাওয়ার বা ক্ষমতা। শাসকের অঙ্কটা খুব সোজা, ক্ষমতা যেন হাতছাড়া না হয়, পুঁজি যেন আসতেই থাকে, আর দেশের সবকিছু যেন কর্পোরেটের হাতে তুলে দেওয়া যায়। এই যে ক্ষমতার বৃত্ত, এর ভেতর জেনজের কোনো স্থান নেই। তাদের চাহিদা বা ভবিষ্যতের এখানে কোনো মূল্য নেই। আর ঠিক এই কারণেই এবার তাদের ক্ষমতা পরিবর্তনের কথা ভাবতেই হবে। একদিকে রাহুল গান্ধী চান দেশের জেনজি নিজের পায়ে দাঁড়াক। রাহুল গান্ধী রাজস্থানের কোটায় গিয়ে ছাত্রদের বলেন, আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি, কোনো রাজনৈতিক দলের নামও নেব না, কারণ এটা কোনো পলিটিক্যাল মিটিং নয়, এটা তোমাদের লড়াই, শিক্ষার লড়াই। This is not a political meeting. This is a meeting about you, about the young people who are struggling to get a future. I will not say the word BJP, Congress, politics, elections. They will not come out of my mouth this evening. This evening is about you. It is about what you're facing. It is about the challenges that you're dealing with every single day. রাহুল গান্ধী এই কঠিন সত্যটা ধরে ফেলেছেন। তিনি জানেন বর্তমান পরিকাঠামোয় শুধু প্রথাগত নির্বাচন লড়ে এই ক্ষমতাকে নাড়ানো যাবে না। আর দেশের তরুণ প্রজন্মও এটা মেনে নিয়েছে যে এখন আর আড়ালে নয়, প্রশ্ন করতে হবে সরাসরি, চোখে চোখ রেখে। এই প্রশ্নগুলো ককরোচ পার্টির প্রথম জনসমাবেশ দিল্লির যন্তর মন্তরে উঠছে। দেশের প্রতিটি সেমিনার আর সভায় যখনই ছাত্ররা সুযোগ পাচ্ছে এই একই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। জেনজি জেনে ফেলেছে এই দেশটা এখন আর সংবিধান মেনে চলছে না। দেশটা চালাচ্ছে এমন কিছু নেতা যারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে, আর তারাই দেশের যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। লড়াইটা তাই এখন আর শুধু একটা সরকারি চাকরির নয়, লড়াইটা অস্তিত্বের। এর পরের পরিস্থিতি আরো ভয়াবহ, যা দেশের ছাত্র যুবকদের ভেতরের ক্ষোভকে সির্ফ বারুদে পরিণত করছে। ভার্চুয়াল দুনিয়া ছেড়ে ভারতীয় ককরোচ পার্টি যেদিন প্রথম দিল্লিতে সমাবেশ করলো, তাদের প্রথম প্রশ্নটাই ছিল একদম সোজাসাপটা, আমরা আর কতদিন এই হিন্দু মুসলমান নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমাদের জাতপাতের নোংরা রাজনীতিতে আটকে রাখা হবে? এই দেশের রাজনীতি কেন শুধুই ক্ষমতার খেলার মত্ত? সাধারণ মানুষের আসল চাহিদাগুলোর দিকে কেন এদের কোনো নজর নেই? 2027 ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের নির্বাচন, 2029 সালে লোকসভা ভোটের আগে এটাই দেশের রাজনীতির শেষ লিটমাস টেস্ট। এই পরীক্ষায় ঠিক করে দেবে
এই দেশে জেনজি শেষ পর্যন্ত এই সিস্টেমকে বদলাতে নিজেদের বুক চিতিয়ে সামনে আনবে, নাকি তারাও সেই জাতপাত, ধর্ম আর শ্রেণীর বেড়াজালে টুকরো টুকরো হয়ে যাবে? তারা কি শুধুই কোনো দলের রাজনৈতিক গুটি হয়ে থেকে যাবে? মনে করে দেখুন, গুজরাটে পাটিদার আন্দোলনের আগুনে ভর করে ক্ষমতার শীর্ষে উঠে যেভাবে হার্দিক প্যাটেল শেষমেশ বিজেপির বিধায়ক হয়ে আজ রসে বসে আছেন, ঠিক একইভাবে ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠা অভিজিৎ দীপকের মতন ককরোচ জনতা পার্টির তরুণ নেতারাও শেষ পর্যন্ত আপোষের রাজনীতিতে আত্মসমর্পণ করে শাসক শিবিরের গুটি বা বিধায়ক হবেন কি না আমাদের জানা নেই। তবু জেনজিকে স্বপ্ন তো দেখতেই হবে। আসল লড়াই আর পরীক্ষাটা কিন্তু এই উত্তরপ্রদেশেই হতে চলেছে। ঠিক এই কারণেই রাহুল গান্ধী কোটার পর বেছে নিয়েছেন এলাহাবাদকে। আগামী 10 জুলাই তিনি প্রয়াগরাজে ছাত্রদের মুখোমুখি হবেন। এলাহাবাদ হলো উত্তরপ্রদেশের সেই যুবকদের আসল আস্তানা, যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির আশায় দিন রাত এক করে কোচিং নেয়, মেসে পড়ে থাকে। আর এর ঠিক পরের পর্ব অনুষ্ঠিত হবে বিহারের রাজধানী পাটনায়। এলাহাবাদ আর পাটনা, এই দুটো নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এই দেশের ছাত্র আন্দোলনের এক গৌরবময় ইতিহাস। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে এই দুই শহরের নাম জড়িয়ে রয়েছে। সেটা সেই জরুরি অবস্থার দিনগুলো হোক, মন্ডল কমন্ডলের রাজনীতি হোক, কিংবা হাল আমলের আন্না হাজারের ওক, ভারতের ইতিহাস যখনই বদলেছে, বিহার আর উত্তরপ্রদেশের ছাত্ররা বুক চিতিয়ে লড়াইয়ের ময়দানে সবার আগে দাঁড়িয়েছে। এবার আসল অঙ্কটা শুনুন। শুধু উত্তরপ্রদেশের জেনজির সংখ্যা প্রায় 8 কোটি। দেশের যে কোনো রাজ্যের সবচেয়ে বেশি। এই 8 কোটি তরুণ প্রজন্ম এখন কি ভাবছে? তারা কি দেখছে না যে নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে কিভাবে ক্ষমতার এক নোংরা আঁতাত কাজ করছে? রাহুল গান্ধী একটা জিনিস বুঝে গেছেন, এই দেশের জেনজি যদি আন্দোলনের রূপ নিয়ে রাস্তায় না নামে তবে রাজনৈতিক পরিবর্তন অসম্ভব। কিন্তু ভুলে গেলে চলবে না, এই কংগ্রেসও যখন ক্ষমতায় ছিল তখন তারাও দম্ভে ডুবেছিল, দুর্নীতির পাশেই দাঁড়িয়েছিল। আর আজকের শাসকরাও ভাবছে শিক্ষামন্ত্রীকে সরাবো না, রেলমন্ত্রীকে ছাঁটাই করব না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সরাবো না, কারণ আমাদের হারানো ত্রিসীমানায় আমরা কাউকে থাকতে দিইনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 8 কোটি জেনজি কি এবারও এসসি এসটি ওবিসির নামে টুকরো টুকরো হয়ে যাবে? তারা কি হিন্দু মুসলিম ভাগ হবে, নাকি তারা বুঝবে যে দেশে কর্মসংস্থান কমে যাওয়ার আসল কারণ সরকারের ভুল অর্থনৈতিক নীতি আর এই ক্ষমতার নোংরা আঁতাত? যদি এই তরুণ প্রজন্ম সত্যিই না বোঝে তবে তো কোনো দিন এই সমাজে কোনো পরিবর্তনই আসবে না। আমাদের গণতন্ত্রের স্তম্ভ হিসেবে পরিচিত যে প্রতিষ্ঠানগুলো আজ পচে গেছে সেগুলো পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। রাজনৈতিক ক্ষমতার সবকিছু নিজের হাতের মুঠোয় যেভাবে দেশ চালাচ্ছে তাতে আগামী দিনে আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু যদি তারা বোঝে, যদি তারা একজোট হয়, তবে এই সমাজ অদূর ভবিষ্যতে এক অভূতপূর্ব রাজনৈতিক রূপান্তর দেখতে চলেছে। খোদ প্রধান বিচারপতির দেওয়া একটা শব্দকে হাতিয়ার করে যন্তর মন্তরের মঞ্চ থেকে বিচার ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য করুন, ছাত্ররা এখন আর ঘুরিয়ে কথা বলছে না, তারা স্পষ্ট ভাষায় বলছে ব্যর্থতার জন্য দায়ী শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নন, আসল দায়ী দেশের প্রধানমন্ত্রী। এর মানেটা খুব পরিষ্কার, দেশের ছাত্র সমাজ আর এই জেনজি এখন পুরোপুরি রাজনৈতিকভাবে মুখোমুখি লড়াইয়ের জন্য তৈরি। সোজা হিসেব মোদিজি, সরকার যদি আপনার মুখে ভর করে চলে, সরকার যদি আপনার নামে চলে, তবে ব্যর্থতার দায়টাও আপনার ওই মুখ আর নামের ওপরেই চাপাতে হবে। আপনি রেশনের থলিতে নিজের ছবি সেটে দিতে পারেন, কোভিডের ভ্যাকসিনের সার্টিফিকেটে নিজের ছবি বসিয়ে দিতে পারেন, এমনকি পেট্রোল পাম্পের হোর্ডিং এও আপনার ছবি ঝলমল করতে পারে। তাহলে যে লক্ষ লক্ষ ছাত্র আর চাকরি না পেয়ে দুর্নীতিতে জেরবার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, তাদের ডেথ সার্টিফিকেটেও কি আপনার ছবিটা সাঁটা উচিত নয়? প্রচারের আলো যখন আপনার, তখন এই অন্ধকারের দায়টাও কিন্তু আপনারই। দেশের এই জেনজি আর ছাত্র সমাজ আজ আর চুপ করে নেই, তারা এই নোংরা ব্যবস্থার মুখোশটা টেনে খুলে দিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। ভাবুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।